ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদু মনি, মাথায় দিব সোনার মুটুক, শাড়ি দিব জামদানি। মাথায় দিব সোনার মুটুক, শাড়ি দিব জামদানি। আমি বড়, আমার দুটো ভাই ছিল, তারা চলে গেল। একটা বোন এখন আমার পড়ে আছে অনেক দূরে। আমি খুবই অভাবে করে ছেলে, দারুণ অভাবে করে ছেলে, মানে এরকম অভাবে মানে হয় না। কাকে বুঝাবো, কে বুঝবে? এখন হয়তো মানুষ কিছুটা বুঝে যে হ্যাঁ রতন খুব কষ্ট করেছে, রতন খুব কষ্ট করে মানুষ হয়েছে, বা অর্জুন খুব কষ্ট করে শিল্পী হয়েছে। নমস্কার। আজ আমরা এমন এক ঘরে এসে পৌঁছেছি যে ঘরে রতন আলো দেয়। হ্যাঁ, সেই রতনের আলোতে আজ সারা গ্রাম, গ্রাম থেকে জেলা, জেলা থেকে রাজ্য তথা আমাদের ভারতবর্ষ, সারা দেশ আলোকিত হয়ে উঠেছে। যে নাম আজ সারা দেশ জুড়ে মুখে মুখে ছড়িয়ে পড়েছে, রতন কাহার। ভাদু তো মাথা বেঁধে দি, পাড়ার লোকে বলবে কি? সরে আয় ভাদু তো মাথা বেঁধে দি, পাড়ার লোকে বলবে কি? হ্যাঁ, আসুন আমরা রতন কাহারের সাথে কথা বলবো, শুনবো তার সঙ্গীত জীবনের কথা। গান তো শিখতে হয়, দেখতে হয়, শিখতে হয়, জানতে হয়। গানটা এমনি হয় না গো, এমনি কোনো জিনিসই হয় না, হয় কি না? তার জন্য পাশায় গুরুগুলো মানতে হয়, গুরুগুলো শিখতে হয়। কারণ সব জিনিসের কোনো জিনিস সহজ নয়। তবে হ্যাঁ, পূর্বজন্ম স্মৃতি যদি কিছু থাকে, গান থাকে, বুদ্ধি থাকে, কিছু আইডিয়া করে মানুষের অনুভব করতে পারে, লিখতে পারে, বলতে পারে, এইভাবে গানের অভিজ্ঞতা আসতে পারে। রতন কাহার আমার কাছে রতনদা ভীষণ কাছের মানুষ। সব থেকে বড় কথা আমার গুরু। আমি ফোক সং কিন্তু আমি পুরোপুরি হাতে খড়ি রতনদার কাছে। এটা রতন কাহার গান, রতনের সুর, রতন খুব ভালো গাইতে পারে। কাহার গান এই যে বড় লোকে বেঁচে লম্বা লম্বা চুল, এই গানটা আমার বিশ্ববিখ্যাত গান, এটা সবাই গায়, আমাকে খুব ভালো লাগে খুব শুনতে। ঘটনাচক্র আপনারা সকলেই জানেন যে বিখ্যাত একটি গান বড় লোকের বিটিল, স্বপ্না চক্রবর্তী যেটা রেকর্ড করেছিলেন। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুব লাল গেঁদা ফুল। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুব লাল গেঁদা ফুল, এমন মাথা বেঁধে দুব লাল গেঁদা ফুল। নানান অনিবার্য কারণবশত সেখানে গীতিকারের এবং সুরকারের নাম ছিল না, সেখানে বলা হয়েছিল কথা এবং সুর প্রচলিত। কিন্তু আমরা সকলেই জানি যে গানটি রতন কাহারের লেখা। তো এটা কি করা যায়, কিভাবে কি করা যায়, রতন কাহারকে এই গীতিকারের মর্যাদা কিভাবে দেওয়া যায়, সেই নিয়ে সামাজিক মাধ্যমে আমি বছর 5 আগে থেকেই প্রচুর লেখালেখি করেছিলাম
এবং বহু বিদগ্ধ মানুষ সেখানে তাদের মতামত জানিয়েছিলেন। দেখেছিলাম স্বপনে, ওরে স্বপনে, দেখেছিলাম স্বপনে, ওরে স্বপনে, ভালোবাসা গান ছিল মাথার শিখেনি, ভালোবাসা গান ছিল মাথার শিখেনি। গান বাজনার লাইন আমার একটা যুক্ত, গান বাজনা খুব ন্যাক ছিল, গান বাজনা খুব কষ্টময়। আমি যাত্রাতে, হালকাতে, জেঠুতে, ভাদুতে নাচতে নাচতে থিয়েটারে যখন নেচে নেচে আমি গানও করতাম এবং আমাকে খুব ভালো লাগতো। আমি গানটাও ওইখান থেকে, আমার গানের সঙ্গীতে আসার কারণ হচ্ছে ওইখান থেকে, ওই মাটি থেকে। আমার গান আমি ভাদু গান, ঝুমুর গান, লোকসঙ্গীতের গান যত আছে আমি ছোট থেকে করতাম। রতন একদম আপাদ মস্তক একটা সত্যিকারের মানুষ যাকে বলে, অনেস্ট মানুষ, এবং বলার কথা নয় যে সততার কোন পর্যায়ে একটা লোক যেতে পারে। এবং তার থেকেও বড় কথা, আমি অনেকক্ষণই রতনদার কাছে, রতনদার থেকে একটা জিনিস বুঝতে পারি যে রতনদাও সে যুগের মীরার মতন। মীরা যেমন ছিলেন সবসময় গিরিধারীকে গান শোনাতেন, গিরিধারীর উদ্দেশ্যেই ছিল না সব কিছু। রতনদারও কিন্তু সেই গোবিন্দ। একটুখানি কথা বলার পরেই আপনারা বুঝতে পারবেন তার কৃষ্ণ নাম এবং গোবিন্দ নামই তার মুখে, কিন্তু আর কোনো কথা নেই। চা পাইলে না গো আমায় নাগরে দোলাতে, আমি আউল বাউল গান শুনিলাম, কত দেশ বিদেশের লোক দেখিলাম গো। আউল বাউল গান শুনিলাম, কত দেশ বিদেশের লোক দেখিলাম গো। আবার মকরে শান্তও করিলাম, আমি মকরে শান্তও করিলাম, ও যে কদম খন্ডির ঘাটে দিল ঘাটেতে, চা পাইলে না গো আমায় নাগরে দোলাতে। সম্বোধনা তো সম্বোধনা আপনি দেখেন তো ঘর ভরে গেছি, কিন্তু একই জিনিস লোকে দিচ্ছে, তাই যদি কিছু মূল্য দেয়, পয়সা দেয়, তাহলে আমার একটু সংসারের কাজে লাগে। এবং এই সময়ে রতন কাহারের অবর্ণনীয় দারিদ্র্য, ভীষণ অভাব। সেই অভাবের সময় রতন কাহারকে যদি আর্থিকভাবে কিছুটা সহায়তা দেওয়া যায়, এরকম একটা পরিকল্পনা নিয়ে আমি এবং শিল্পী কাকলি দাস আমরা দুজন মিলে রতন কাহারের গান ও লোককবিতা এই নাম দিয়ে একটি মঞ্চ অনুষ্ঠান করতে শুরু করি। এবং সেখানে যে টাকাটি পাওয়া যায়, যে অর্থ আমরা পাই, সেটা রতন কাহারের হাতে তুলে দেওয়া হচ্ছিল। প্রায় 6-7টা অনুষ্ঠান করে আমরা, খুব বেশি টাকা কিছু নয়, কিন্তু হয়তো তার ওষুধের খরচাটা উঠতো তার থেকে, ওই 2-2.5 হাজার কি 3 হাজার এইরকম তার হাতে তুলে দিতে পেরেছিলাম। এই 6-7টার মতো অনুষ্ঠান করার পরেই ভয়ঙ্কর অতিমারি চলে আসে এবং সেই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এই যে লকডাউনের যে সময়টাতে, সেই সময়টাতে ওই রতন কাহার যে গানটির গীতিকার, সেই বিষয়ে আমি আবার প্রচুর লেখালেখি শুরু করি ওই সামাজিক মাধ্যমে। ইতিমধ্যে সিউড়িতে কয়েকজন তরুণ তারা রতন কাহারকে নিয়ে একটি ডকুমেন্টারি ছবিও তৈরি করে, সেটাও বলা হতে থাকে যে তিনি প্রকৃত গীতিকার এবং সুরকার। এবং আমার গ্রামের পাড়ার প্রতিবেশীর কাছেও আমি খুবই মানে কথা শুনেছি, এত বয়সে কোনো কাজ করে না, কিছু করে না, খালি গান করে বেড়ায়, মা বাবার সঙ্গে মা বাবার কোনো একটা দরকার না। এই আমি কোনদিন কিন্তু ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে, পাড়া ছেড়ে পালিয়ে যেতাম, অন্য পাড়ায় থাকতাম না। তারা খুব ভালোবাসতো, আদর করতো এবং তাদের সঙ্গে মিশতাম, তারা আমাকে খুব ভালোবাসতো। সেখানে কাজ করে পৌঁছতাম, খেতাম, থাকতাম। এবং ইতিমধ্যে যেটা ঘটে, র্যাপার বাদশা তিনি তার একটি গানের ভিতরে বড় লোকের বিটিলো এই গানটার কিছুটা অংশ সংযুক্ত করেন এবং সেই গানটিতে
বাঙালি মহিলাদেরকে খুব অশালীনভাবে দেখানো হয়েছিল। এইটার বিরুদ্ধে আমি একটি প্রতিবাদপত্র লিখি এবং তাতে আমার দাবি ছিল যে প্রথমত বাঙালি মহিলাদের এরকম অশালীনভাবে দেখানোর জন্য তাকে ক্ষমা চাইতে হবে, এবং দ্বিতীয়ত রতন কাহার যে এই গানটির গীতিকার সেই স্বীকৃতি দিতে হবে, এবং সেটা তিনি জানাননি। র্যাপার বাদশা যেটা করলেন, তিনি কিন্তু দ্বিতীয়টিকে লুফে নিলেন, অর্থাৎ প্রথম যে জায়গাটা যে বাঙালি মহিলাদের অশালীনভাবে দেখানো হয়েছে এই জায়গাটা তিনি চেপে দিয়ে তিনি জানিয়ে দিলেন যে রতন কাহার যে গানটির গীতিকার তা তিনি জানতেন না, এবং তিনি অনিচ্ছাকৃতভাবে এটি ব্যবহার করেছেন, এবং তিনি তার ক্ষতিপূরণ বাবদ রতন কাহারকে কিছু টাকা দিতে চান। এবং তার ম্যানেজার আমার সঙ্গে যোগাযোগ করে, রতন কাহারের অ্যাকাউন্ট নাম্বার চায়, সেই অ্যাকাউন্ট নাম্বার আমি দিই, এবং তারপর র্যাপার বাদশার পক্ষ থেকে রতনদার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ঢোকে, এবং রতন কাহারকে নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়। পদ্মশ্রী যখন ঘোষণা হলো তখন খুব ভালো লাগলো, এটা খুবই ভালো বলে সবাই বলছে তোমাকে একটা পদ্মশ্রী বললে, তোমার কথা বললো, তোমার ছবি দেখাচ্ছি, তোমার বললো, দারুণ ভালো লাগছিল। আনতে গেলাম ট্রেনে কোনো চাপি নাই, জাহাজে কোনো চাপি নাই, জাহাজে চেপে দিল্লি গেলাম, দিল্লি প্রায় নিয়ে গেলাম। খুবই আমার জীবনটা সার্থক হলো, আমি ধন্য হলো। श्री रतन कहार कला लोक गायन। আমাদের কাছের মানুষ রতন কাহার পদ্মশ্রী উপাধি প্রাপ্ত হয়েছেন। রাষ্ট্রপতির কাছ থেকে সেই উপাধি গ্রহণ করে তিনি বীরভূমকে গৌরবান্বিত করেছেন। এই আমি পদ্মশ্রী যখন পাবো বললাম আর কি, বা প্রায় যখন আনতে যাবো আর কি, অনেক লোকের ধারণা ছিল যে অত প্রচুর পয়সা হবে, অত 10-20 টাকা করে দিতে হয়তো, অনেক লোকের ধারণা। কিন্তু আমি যে প্রাইজ পেয়েছি এই কথাটা কেউ জিজ্ঞেস কর না, প্রথম তুমি কত টাকা পেলে এই বলুন তো। আমি যে প্রাইজ পেলাম, আমি যে প্রাইজ এত সুন্দর একটা মূল্যবান জিনিস পেলাম, সম্মাননা পেলাম, এটা কেউ জিজ্ঞেস কর না, খালি ওই একটি কথা বলে বলতে তুমি কত টাকা পেলে, কত টাকা দিল। যেটা ঘটনা যে এই পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে তাকে যদিও ভাদু গানের জন্য, কিন্তু আলোচনায় তিনি চলে আসছেন যে বড় লোকের বিটিলোর গীতিকার রতন কাহার, সেই স্বীকৃতি তিনি পেয়ে গিয়েছেন। যদিও কখনোই ক্যাসেটে বা তৎকালীন রেকর্ডে কোনোভাবেই সেখানে তার নামটিকে অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ আকাশবাণীতে যখন প্রথম এটি গাওয়া হয়েছিল, স্বপ্নাদি যখন গিয়েছিলেন, তার আগে রতন কাহার নিজেও গিয়েছিলেন যদিও, কিন্তু প্রথম যখন স্বপ্নাদি গিয়েছিলেন তখন সেই আকাশবাণীর আর্কাইভে এই গানটির কথা ও সুর প্রচলিত বলেই চিহ্নিত হয়ে আছে, সেটাকে বদল করা সম্ভব নয়। যাই হোক, তবু আজ খুব ভালো লাগছে যে শেষ পর্যন্ত রতন কাহার তার স্বীকৃতি পেলেন। তার যে গান বড় লোকের বিটিলো, তার লেখা এবং সুর, এটা আজ সকলেই জেনেছে। ভালো লাগছে যে সেই প্রাপ্তির সঙ্গে আরও অনেকের মতোই আমার এবং কাকলি দাসেরও খুব সামান্য হলেও কিছুটা সংযোগ ছিল। গানকে খুব ভালোবাসতাম। আমাদের মামারা বা আমার বাবা যারা ছিল পিতামহ এরা গান করতো, সেই থেকে আমার গানের একটুকু শখযুক্ত ছিল আর কি। বলতে বড় রক্ত ধারা আছে, সেই ধারাবাহিক আমি আমার জীবন। বল দিদি মাদার
তোকে আছি লাগানো, তোকে আছি লাগানো। রতনদা আমার বাড়ি আসতেন, আমি শিখতে বসতাম, শিখতাম, গান শেখাতেন উনি। নানান কথা, নানান গান নিয়ে কথা আলোচনা সবই হতো। প্রচুর গান আমি ওনার কাছ থেকে পেয়েছি, ওনার লেখা। উনি যখন বাড়ি যেতেন, অনেকটা দূর, আমার বাড়ি থেকে ওনার বাড়ির ডিস্টেন্স অনেকটা, তো আমি ওনাকে যখনই বলেছি রতনদা একটা টোটো করে যাও, আমি টোটো ডেকে দিই, উনি আমাকে একটি উত্তর দিতেন, টোটো লয় বাবু, কোনো গাড়ি টাড়ি আমাকে বলো না বাবু, আমি পায়ে হেঁটে যাবো। কেন তোমার কষ্ট হবে না? না গো, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে, মাটির সাথে থাকলে তবেই না আমি মাটির গানগুলো লিখতে পারবো। যানবাহনে উঠলে আমি পারবো না গো, সব হারিয়ে যাবো, আমি কিচ্ছু খুঁজে পাবো না। তো আমি সত্যি অবাক চোখে তাকাতাম যে মানুষটা, এবং আজও তিনি পদ্মশ্রী পান, আর ওনাকে আরো বড় খেতাবেও যদি মুড়িয়ে দেওয়া হয়। রতন দাস সেই পকেটে 10টি টাকা নিয়ে চায়ের দোকানে বসে চা খাবেন, এবং ওই টই 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 করে ঘুরে 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 3-4 কিলোমিটার সকালবেলা হাঁটবেন। তার কাছে রোদ, তার কাছে জল, কোনো কিছুই কোনো উনি পরোয়া আজও করেন না। প্রায় 90-এর কাছাকাছি একটা মানুষ, সত্যি প্রণম্য, সত্যি শ্রদ্ধার, এবং আমি তো সত্যি আপ্লুত তার এই খেতাবে। আমি সত্যিকারই বলছি, আমি মাটির ঘরে জন্ম নিয়েছি, আমি মাটির ছেলে, মাটির মানুষ। লেখাপড়া খুব করে গেছে আমার, যেমন লেখো জানি রাখো, তবে গান করতে পারি, গান লিখতে পারি, গান আমি বলে দিতে পারি নানা। ঈশ্বর আমাকে ক্ষমতা দিয়েছে, সেটা ঈশ্বরের করুন। আমি এখন শুকনো পাতা, কখন যাব ঝরে, আমি কখন যাব পড়ে, আমি কখন যাব ঝরে, আমি কখন যাব পড়ে।